নির্বাচনী বিতর্কে তুমুল বাকযুদ্ধ। যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে ডেমোক্র্যাটরা অভিযোগ ট্রাম্পের। মার্কিনদের জন্য ভয়ঙ্কর অযোগ্য রিপাবলিকান নেতা কটাক্ষ কমলার। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে টেলিভিশন বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হলেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজের আয়োজনে 90 মিনিটের এ বাকযুদ্ধে একে অন্যের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়েন। ট্রাম্পকে স্বৈরাচার আখ্যা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর এবং অযোগ্য বলেন কমলা। অন্যদিকে ট্রাম্প বলেছেন জো বাইডেন ও কমলা দেশকে ধ্বংস করেছেন। তারা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন। তাদের শাসনামলে যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য, অপরাধ ও অভিবাসন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও অভিযোগ ট্রাম্পের। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো টিভি বিতর্কে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস। পেনসিলভেনিয়ায় বিতর্কের মঞ্চে উঠে রিপাবলিকান নেতার পোডিয়ামের দিকে এগিয়ে গিয়ে হাত মেলান ডেমোক্র্যাট প্রার্থী। এরপর শুরু হয় 90 মিনিটের বাকযুদ্ধ। বিতর্কের শুরুতেই উঠে আসে মার্কিন অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিনদের জন্য নয়, বরং চীনের মতো যেসব দেশ প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে শোষণ করছে তাদের উপর মোটা অঙ্কের শুল্ক আরোপ করার কথা জানান ট্রাম্প। তার শাসনামলে নয়, বরং ক্ষমতাসীনরা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জবাবে কমলা বলেন তার অর্থনীতি হবে মধ্যবিত্তের জন্য এবং ছোট ব্যবসার উপযোগী। এ সময় $50,000 আয়কর কমানোর পরিকল্পনার কথাও দর্শকদের জানান ডেমোক্র্যাট প্রার্থী। ট্রাম্পকে স্বৈরাচার আখ্যা দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রের জনগণ কোনোভাবেই ক্যাপিটল হিলে হামলাকারী, যৌন নির্যাতক ও ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত অসৎ ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না। জবাবে কমলাকে ট্রাম্প বলেন তাকে নির্বাচনে হারাতে একের পর এক আইনি ষড়যন্ত্র হয়েছে। দুই প্রার্থীর বিতর্কে ইসরায়েল হামাস সংঘাত ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যু নিয়েও উত্তাপ ছড়ায়। Solution where we can rebuild Gaza, where the Palestinians have security, self-determination, and the dignity they so rightly deserve. Of abortion, President Trump, you've often She hates Israel. If she's president, I believe that Israel will not exist within 2 years from now. বিতর্কে কমলাকে ব্যক্তিগতভাবেও ঘায়েল করেন ট্রাম্প। I don't know. I mean, all I can say is I read where she was not black, that she put out, and I'll say that, and then I read that she was black, and that's okay. নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। দোদুল্যমান 7টি অঙ্গরাজ্যের মধ্যে জর্জিয়া, মিশিগান, নেভাদা ও উইসকনসিনে কমলা হ্যারিস এবং অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। আর পেনসিলভেনিয়ায় দুজনের জনসমর্থন সমান সমান। মার্কিন রাজনীতিতে গণতন্ত্রের সৌন্দর্য এই বিতর্ক। প্রেসিডেন্ট নির্বাচনেও এর গুরুত্ব অনেক। কমলা হ্যারিস এবারের বিতর্কে জয়ী হলেও ভোটের মাঠে কে জয়ী হবে সেই চূড়ান্ত ফলাফল দেখার জন্য মার্কিন জনগণ ও পুরো বিশ্বকে অপেক্ষা করতে হবে এই বছরের নভেম্বরের 5 তারিখ ভোটের দিন পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কমলা হ্যারিসের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে ট্রাম্প বেশ কিছু মিথ্যা দাবি করেছেন, সেই সংখ্যা 30টিরও বেশি। অন্যদিকে কমলা হ্যারিস মাত্র একটি মিথ্যা দাবি করেছেন, এমন তথ্যই প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের প্রথম নির্বাচনী বিতর্ক শেষের পর থেকেই তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে মার্কিন গণমাধ্যমগুলো। বিতর্কের সময় কে কতটি মিথ্যা দাবি করেছেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। গণমাধ্যমটি বলছে অর্থনীতি, অভিবাসন সহ নানা বিষয়ে বিভিন্ন ধরনের মিথ্যা দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস তার বিতর্কে ট্রাম্পের তুলনায় অনেক বেশি সংযত ছিলেন। তার সম্পূর্ণ বিতর্কে মাত্র একটি ভুল দাবি ছিল বলে জানায় গণমাধ্যমটি। বিতর্কে ট্রাম্প দাবি করেন তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন মুদ্রাস্ফীতি প্রায় ছিল না বললেই চলে। তবে সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের 4 বছর সময়কালে মুদ্রাস্ফীতি ছিল প্রায় 7.8%।
ট্রাম্প দাবি করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে 2 কোটির বেশি অভিবাসী সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা 1 কোটির থেকে কিছু কম। ট্রাম্প বিতর্কে বলেন অভিবাসীরা মার্কিন নাগরিকদের পোষ্য প্রাণী খেয়ে ফেলছে। তবে সিএনএন-এর তথ্যমতে অভিবাসীদের দ্বারা পোষা প্রাণীদের ক্ষতি, আহত বা অপব্যবহারের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ইউক্রেন যুদ্ধের আগে কমলা হ্যারিস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু রাশিয়ার ইউক্রেনে হামলা ঠেকাতে ব্যর্থ হন কমলা, দাবি করেন ট্রাম্প। কিন্তু বাস্তবে কমলা কখনোই পুতিনের সঙ্গে দেখা করেননি, বরং যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ মার্কিন মিত্রদের সঙ্গে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেখা করেছিলেন কমলা হ্যারিস। ট্রাম্পের এরকম আরও অনেক মিথ্যা দাবির প্রমাণ পেয়েছে সিএনএন। সম্পূর্ণ বিতর্কে কমলা মাত্র একটি মিথ্যা দাবি করলেও তার বেশ কিছু দাবি বিভ্রান্তিকর ছিল বলে উল্লেখ করা হয় সিএনএন-এর প্রতিবেদনে। হ্যারিস দাবি করেন মহামন্দার পর ট্রাম্পের শাসনকালের শেষ বছরে সবচেয়ে বেশি বেকারত্বের হার ছিল। তবে বাস্তবে 2020 সালে কোভিড চলাকালীন সবচেয়ে বেশি বেকারত্বের হার ছিল যুক্তরাষ্ট্রে। সব মিলিয়ে ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসের বক্তব্যকেই বেশি কার্যকরী বলে মনে করছে মার্কিন গণমাধ্যমটি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে স্পেস ওয়াকের জন্য মহাকাশ অভিযানে গেছেন 4 নভোচারী। মঙ্গলবার স্থানীয় সময় সকালে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে 5 দিনের এই অভিযান শুরু হয়। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানের এবারের উড্ডয়ন একেবারেই ভিন্ন। কোনো গবেষণার নমুনা সংগ্রহের জন্য নয়, ক্রু সহ 4 নভোচারী নিয়ে এবারের যাত্রা মহাকাশে হাঁটার উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে স্পেস এক্সের ড্রোন ক্যাপসুলে করে রওনা হন ওই 4 নভোচারী। থাকবেন টানা 5 দিন। এ অভিযানের অর্থায়ন করেছেন তারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, মহাকাশে অবস্থান বা হাঁটার জন্য বাণিজ্যিক ক্রুদের নিয়ে এটি প্রথম অভিযান। স্পেস এক্স বলছে, পোলারিস ডন নামের এই অভিযান স্পেস ফ্লাইট পরিচালনার ভবিষ্যৎ অগ্রগতির একটি নমুনা। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিযানে অংশ নেয়া মার্কিন ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানের দ্বিতীয় মহাকাশ মিশন এটি। তার সঙ্গে আরও আছেন সামরিক যুদ্ধ উড়োজাহাজের অবসরপ্রাপ্ত পাইলট ও স্পেস এক্সের 2 ক্রু। এর আগে আইজ্যাক ব্যক্তিগত অর্থায়নে প্রথম মহাকাশ মিশনে যান 2021 সালে। সেবার তিনি 3 দিন পৃথিবীর কক্ষপথে সময় কাটান। 2022 সালে প্রথমবারের মতো সম্পূর্ণ বাণিজ্যিকভাবে মহাকাশ মিশন শুরু হয়। স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেন, ভবিষ্যতে বেসরকারিভাবে মঙ্গল গ্রহে মানুষ নিয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তার। অন্তরা সেন, সময় সংবাদ। শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ন্যূনতম বয়সসীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ একথা জানান। তিনি বলেন, মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থেকে শিশুদের দূরে সরিয়ে তাদের খেলার মাঠে ফেরাতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে লগ ইন করার ন্যূনতম বয়সসীমা কত হতে পারে তা এখনও নির্ধারণ করা হয়নি, তবে তা 14 থেকে 16 বছরের মধ্যে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন দেশের দূতাবাসে ভিসা আবেদনের জন্য বাংলাদেশি নাগরিকদের ডাবল এন্ট্রি ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত সরকার। কথিত বন্ধু দেশের এমন উদ্দেশ্যপ্রণোদিত আচরণে চরম ভোগান্তিতে চলমান শিক্ষাবর্ষে পর্তুগাল সহ বিভিন্ন দেশে ভর্তি হওয়া শিক্ষার্থী ও দেশটির প্রবাসীদের পরিবারের সদস্যরা পর্তুগাল সরকারকে বিষয়গুলো জানিয়ে থাইল্যান্ড বা অন্য কোনো দেশে ভিসা আবেদন নেয়ার ব্যবস্থা করতে দেশটির বাংলাদেশ দূতাবাসকে পদক্ষেপ নেয়ার আহ্বান প্রবাসীদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। সেপ্টেম্বরে পর্তুগালে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ। সে অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয়ে এর মধ্যে সম্পন্ন হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এসব কার্যক্রমে অংশ নিতে পারলেও বিপাকে পড়েছেন বাংলাদেশিরা। ভারত ডাবল এন্ট্রি ভিসা বন্ধ রাখায় দিল্লির পর্তুগাল দূতাবাসে ভিসা আবেদনই জমা দিতে পারেনি বাংলাদেশি শিক্ষার্থীরা। এতে ঝুঁকিতে পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ।
একই কারণে বিপাকে পড়েছেন অনেক প্রবাসীর স্বজনরা। নির্ধারিত সময়ে ভিসা আবেদন জমা দিতে না পারায় অনিশ্চয়তায় তাদের পর্তুগাল আসা। আগে যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারতে গেছেন তাদেরও আছে ভোগান্তির নানা অভিযোগ। টিউশন ফি রিফান্ড নিয়েও সকলেই দুশ্চিন্তার মধ্যে আছে। আমরা এই ভোগান্তির শেষ দেখতে চাই, এটা কবে শেষ হবে। ভিসা প্রক্রিয়া সহজ করতে সমস্যার বিষয়গুলো পর্তুগাল সরকারের নজরে আনার দাবি বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিদের। আশা করি পর্তুগাল বাংলাদেশ এম্বাসি পর্তুগাল সরকারের সাথে কথা বলে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলে এই সমাধান লক্ষ্যে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। প্রবাসীদের দাবির বিষয়ে জানতে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। পর্তুগাল বা পোল্যান্ডের মতো ইউরোপের বিভিন্ন দেশের ভিসা আবেদন করতে ভারতে গিয়ে ভোগান্তির অভিযোগ বেশ পুরনো। তার সাথে নতুন করে যুক্ত হয়েছে ডাবল এন্ট্রি ভিসা বন্ধ হওয়া। তাই এই বিষয়টি নিয়ে কাজ করার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন ভুক্তভোগীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দুর্গাপূজার সময় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের মাছ ব্যবসায়ীরা। ইলিশ রফতানির কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। তারা জানায় গত 5 বছর যাবৎ বাংলাদেশ সরকার দুর্গাপূজার সময় একটি নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেয়। গত বছরও ভারতের বিভিন্ন রাজ্যে 1300 মেট্রিক টন ইলিশ পাঠানো হয়। তবে এবার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের ইলিশ নিয়ে ভারতীয়দের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। লন্ডনে টাওয়ার ব্রিজ কয়েকশো শ্রমিক মিলে দীর্ঘ 8 বছর ধরে তৈরি করে ব্রিজটি। 138 বছর আগে নির্মিত স্থাপনাটির পরতে পরতে আধুনিকতার জৌলুস। লন্ডন ঘুরে আয়ারল্যান্ড প্রতিনিধি সৈয়দ জুয়েলের একটি বিশেষ রিপোর্ট। 12 এপ্রিল 1886 সালে নির্মাণ কাজ শুরু হয় লন্ডনের টাওয়ার ব্রিজের, শেষ হয় 1894 সালে। একই বছরের 30 জুন ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস। তবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আরও অনেক পরে। শুরুর দিকে ইঞ্জিনগুলোকে শক্তি দেওয়ার জন্য ব্যবহৃত হতো বাষ্প, পরে ব্যবহার করা হয় হাইড্রোলিক। 1976 সালের আগ পর্যন্ত ব্রিজটি পরিচালনা করা হতো তেল ও বিদ্যুতের সাহায্যে। 1977 সালে তৎকালীন রানীর রজত জয়ন্তী উপলক্ষে লাল, সাদা ও নীল রং দেওয়া হয় ব্রিজটিতে। শুরুর সময় এর রং ছিল চকলেট বাদামি। 50টিরও বেশি নকশা জমা পড়েছিল ঐতিহাসিক ব্রিজটি তৈরির সময়। স্যার জন উলফ ব্যারির পরিচালনায় এই ব্রিজটির কাজ চলাকালীন সময়ের নানা চিত্র আছে এর ভিতর। ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজটি দেখতে ভিড় জমান অনেক প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসে, অলওয়েজই বিজি থাকে। সো আমি যেহেতু লন্ডনে থাকি, আমি সময় পেলে ইভেন কফি খাওয়ার জন্য মাঝে মাঝে চলে আসে। এটা দেখার জন্য বাচ্চাদের নিয়ে এখানে এসেছি, খুবই ভালো লাগছে। এখানে অনেক লোক এই টাওয়ার ব্রিজ দেখতে আসে। পুরো কাঠামোটি ঢেকে রাখা হয়েছে গ্রানাইট ও পোর্টল্যান্ড পাথর দিয়ে, যাতে এর ভেতরের ইস্পাতের গুণাগুণ নষ্ট না হয়। 5টি নামকরা বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের দীর্ঘ 8 বছর লেগেছিল এই টাওয়ার ব্রিজের কাজটি সম্পন্ন করতে। 432 জন কর্মীর নিরলস পরিশ্রমের ফসল এই টাওয়ার ব্রিজটি। এখনো প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান এই টাওয়ার ব্রিজটি দেখতে। লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনী বিতর্কে তুমুল বাকযুদ্ধ যুক্তরাষ্ট্রকে ধ্বংস করেছে ডেমোক্র্যাটরা। অভিযোগ ট্রাম্পের মার্কিনদের জন্য ভয়ঙ্কর ও অযোগ্য রিপাবলিকান নেতা, কটাক্ষ কমলার। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।